এখনো ধোঁয়া উঠছে এয়ারপোর্টের কার্গো কমপ্লেক্সে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শিডিউল বিপর্যয়। আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের 1:45 ফ্লাইট ইউএস বাংলা। আমাদের ফ্লাইট হলো 1:55-তে। তো এখন দেখা যাক। আপাতত কাজ চলছে নবনির্মিত আমদানি টার্মিনালে। শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। ইসির নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ হাসনাদের। আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন কমিশনার আনোয়ারুল। আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না মন্তব্য সালাউদ্দিনের। সনদ স্বাক্ষরের দিন বিশৃঙ্খলার জন্য ফ্যাসিবাদীদের দোষারোপ। সমালোচনার পরও জুলাই সনদে শীর্ষ দলগুলোর স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক সদিচ্ছার অভাবে আবারও স্বৈরাচার সৃষ্টির শঙ্কা। সব নীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভট আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি, তাহলে এর তো খেসারত আমাদের আরও 20-25 বছর ধরে দিতে হবে। যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতীকী ভুখা মিছিল। 5% বাড়ি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান। সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে মিরপুরে বিইউপি শিক্ষার্থীদের বিক্ষোভ। জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ। নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নির্বাপন হয়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে লাগা আগুন। তবে এখনো অগ্নিকাণ্ডের স্থান থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। সকাল থেকেই আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিসকে সহযোগিতায় কাজ করছেন সেনাবাহিনী, সিভিল এভিয়েশন সহ আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যরা। তবে বিমানবন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। আপাতত নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি ব্যবহার করা হচ্ছে, আর 9 নম্বর গেট দিয়ে ডেলিভারির কাজ করছে কর্তৃপক্ষ। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে কার্গো কমপ্লেক্সের আশেপাশে জড়ো হয়েছেন আমদানিকারকরা। এ সময় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরপর স্বল্প সময়ে ফাস্ট সার্ভিস আসলেও আগুন নির্বাপনের জন্য সেশনের অনুমতির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে অল্প সময়ের মধ্যে পুরো কমপ্লেক্সের আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান তারা। এদিকে দুপুরের ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপদেষ্টা ও বিজিএমইএ এর প্রতিনিধি দল। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনের বর্তমান ঘটনা আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আমদানি কার্গো টার্মিনালে ম্যানুয়ালি কাজ কেমন চলছে? এছাড়া বাণিজ্য উপদেষ্টা এবং বিজিএম এর প্রতিনিধি দল পরিদর্শনে গিয়েছেন, তারা কি বললেন? লোপা কিছুক্ষণ আগেই দুর্ঘটনাস্থল যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কার্গো কমপ্লেক্স, সেখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এসেছেন এবং তার সাথে বিজিএমইএরও একটি প্রতিনিধি দল এসেছেন। তারা মূলত সেখানকার যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ আগুন কতটুকু নিয়ন্ত্রণ করা গেছে, আগুন কতটুকু নির্বাপন করা গেছে, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, কিংবা সেখানে পরিদর্শনের জন্যই তারা ভিতরে প্রবেশ করেছেন। তারা এসে
বাহিরে সাংবাদিকরা অপেক্ষা করছে, তারা এসে হয়তো সাংবাদিকদের ব্রিফ করবেন এবং সার্বিক বিষয়ে তারা সেখানকার বিষয়াদি তুলে ধরবেন। এর পাশাপাশি আপনি যেমনটি বলছেন যে যেহেতু কার্গো কমপ্লেক্সে যেহেতু বিদেশি আমদানিকৃত পণ্য রাখা হয় কিংবা বিদেশ থেকে যে সকল পণ্যগুলো আসে সেগুলো সেখানে প্রথম রাখা হয়, তারপর সেখান থেকেই কিন্তু আমদানিকারকরা সেগুলো নিয়ে থাকেন। ফলে এই ভবনটি পুড়ে যাওয়ার কারণে আমদানির ক্ষেত্রে কিছুটা স্থবিরতা নেমে এসেছিল, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপাতত এই কার্যক্রমকে পরিচালনার জন্য দ্রুত সময়ের মধ্যে যেহেতু নবনির্মিত একটি ভবন রয়েছে যেখানে এই আমদানি কার্যক্রম পরিচালনা করা হতো সেটি হয়তো সাময়িকভাবে খুলে দেওয়া হবে এবং ৯ নং টার্মিনাল দিয়েই মূলত এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে তারা। আর এর পাশাপাশি যেহেতু ডিজিটালাইজেশনের অগ্নিকাণ্ডের কারণে সেগুলো ব্যাপক আকারে ক্ষতি হয়েছে, ফলে সেটি কিন্তু এই মুহূর্তে ডিজিটাল সেবা দেওয়ার সম্ভব না। তার কারণেই মূলত কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে ম্যানুয়ালি আপাতত যে কয়দিন পুনর্বাসন কিংবা এগুলো ঠিক না করা হচ্ছে ততদিন পর্যন্ত ম্যানুয়ালি তারা সার্ভিস প্রোভাইড করবেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যেহেতু কথা বলেননি, হয়তো কিছুক্ষণের মধ্যেই বাণিজ্য উপদেষ্টা বের হবেন এবং তিনি এ বিষয়ে হয়তো আরও বিস্তারিত বলবেন। আর অগ্নিকাণ্ডের ঘটনা পুরোপুরি নির্বাপন কখন নাগাদ হবে এই বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করলেই তখন বলা যাবে লোপা। তবে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভোগান্তি কিছুটা কমতে শুরু করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রিশিডিউল অনুযায়ী গন্তব্যে উড্ডয়ন করছে ফ্লাইটগুলো, তবে দিনের ফ্লাইটগুলো 1.5 থেকে 2 ঘন্টা পিছিয়ে যাত্রা করছে। গতকালের বাতিল হওয়া ফ্লাইটগুলো সকাল থেকে যাচ্ছে গন্তব্যে। আজকের পূর্ব নির্ধারিত কোনো ফ্লাইটের সময় আধ ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে। এতে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে, বিশেষ করে ট্রানজিট যাত্রীরা পড়েছেন বিপাকে। বিমানবন্দর সূত্রে জানা গেছে শনিবার রাতের শিডিউলে থাকা অনেক ফ্লাইট ছাড়তে হয়েছে রোববার সকালে। কিছু ফ্লাইটের বিলম্ব হয়েছে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত, এমনকি রোববার সকালে নির্ধারিত ফ্লাইটগুলোকেও ছাড়তে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা দেরিতে। এর আগে 6 ঘন্টা বন্ধ থাকার পর শনিবার রাত 9টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়। আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রবলেম হয় না। আমাদের 1:45 ফ্লাইট, সকাল 9টা থেকে তো ফ্লাইট সবগুলোই আসা যাওয়া করতেছি, শুনতেছি নিউজের মাধ্যমে। অনেকজন অনেক কিছু বলতেছে, এখন ভিতরে গিয়ে দেখি ভিতরের অবস্থা কি। 8টার দিকে আমাদেরকে জানাই দিয়েছে যে আপনাদের ফ্লাইট আজকে হবে না, আগামীকাল 3টায় হবে। বোর্ডিং শুরু 11টায়। সকাল আপনার 9:15 ছিল। আপনার এখানে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে আমাদের ফ্লাইট পেছনে করে ফ্লাইট করা হয়েছে আপনার 2টায়। দর্শক, বলছিলাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে শিডিউল বিপর্যয়। আমরা এই বিষয়ে আরো জানবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, বিমানবন্দরের এই মুহূর্তের কি অবস্থা দেখছেন? ফ্লাইট চলাচল কতটা স্বাভাবিক হলো? বলি অন্তত 70%, কেননা মানুষ জেনে গেছে তাদের ফ্লাইটটি এখন কখন ছাড়ছেন। গতকাল তো অনেকেই জানতেনই না যে তাদের ফ্লাইট কখন ছাড়বে, যে কারণেই সেই যে অনিশ্চয়তার ভোগান্তি সেটি নিশ্চয়ই বেশি, সেই নিশ্চয়তা কেটেছে। আমি যদি দেখাতে চাই সেই দৃশ্য, বিশেষ করে এখানে যদিও যাত্রীর চাইতে স্বজনদের সংখ্যায় বেশি বিদায় জানাতে এসেছেন, এবং এই সব যাত্রীরা বলছিলেন যে আজ যে ফ্লাইটগুলোর বিপর্যয় হয়েছে সেটি 1.5 থেকে 2 ঘন্টা কন্টিনিউটি। এবং আপনি যেটা দেখবেন সকালে আমরা দেখেছি যেটি 9টার ফ্লাইট সেটি হয়তো 11টায় ছেড়ে গেছে, কিংবা 2-1টি ফ্লাইট আছে যেগুলো গতকাল রাত 10:30 কিংবা 10টার দিকে যাওয়ার কথা ছিল, সেইগুলো কিন্তু আজ বিকালে রিশিডিউল করে দেওয়া হয়েছে। এবং এই সব যাত্রীরা জানতেন কিংবা সকালে জেনেছেন অথবা গতকাল রাতেই যখন জেনেছেন যে সেটি আজ বিকালে, সেই যাত্রীরা কিন্তু টার্মিনালে অপেক্ষা করছে না, আশেপাশের হোটেল কিংবা স্বজনদের বাসায় অপেক্ষা করছে। তারপরেও অনেকেই আছেন যারা ভোরে এসেছেন, বিশেষ করে সকাল 8টা-9টার দিকে যে ফ্লাইটগুলো ছিল মধ্যরাতেও তারা এসে দেখেছেন যে সেটি আরও 2-3 ঘন্টা দেরিতে ছাড়ছে। সেক্ষেত্রে এই যে 2-3 ঘন্টার একটি তাদের ভোগান্তি, সেটি নিশ্চয়ই তাদেরকে পোহাতে হচ্ছে কিংবা হয়েছে। যদিও আমরা সকালে যে পরিমাণ ভোগান্তি দেখেছি, এখন দুপুর হয়ে গেল সেই ভোগান্তি অনেকটাই কমে এসেছে। এবং এখন যে যাত্রীগুলো দেখা যাচ্ছে তারা আমরা দেখছেন একেবারে শিডিউল অনুযায়ী যাচ্ছেন, এবং 2-1টি শিডিউল এগিয়েও আনা হয়েছে। বিশেষ করে আমরা দেখছিলাম যে 2-1টি ফ্লাইট 15 মিনিট কিংবা আধা ঘন্টা পর্যন্ত এগিয়ে আনা হয়েছে, এবং তাতে নিশ্চয়ই যাত্রীদের কোনো অসুবিধা হবে না এমনটি জানাচ্ছিলেন
যদিও কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমাদেরকে এই বিষয়ে অর্থাৎ কতটি শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছিল এবং কতটির শিডিউল শেষ পর্যন্ত ঠিকঠাক করা গেছে সেই পরিসংখ্যান কিংবা তথ্য এখন পর্যন্ত জানানো হয়নি। যদিও আমরা জানি যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি থেকে তো এটি বেশ দূরে, অন্তত প্রায় 1 কিলোমিটার, অর্থাৎ যেই আমি যে গেটটিতে রয়েছি এই গেট দিয়ে ঢুকছেন। এবং গতকাল রাত 9টায় যখন শিডিউল বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করা হয়, তারপরেও তো কিছু ফ্লাইট মধ্যরাতে যেগুলো যাওয়ার কথা ছিল সেগুলো যায়নি। এখন পর্যন্ত সব ঠিকঠাক এবং আশা করা যাচ্ছে বিকেল নাগাদ এই শিডিউল বিপর্যয় অনেকটা হয়ে যাবে। ধন্যবাদ অহন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শাপলা ছাড়া চাপিয়ে দেওয়া কোনো প্রতীক মানবে না এনসিপি। প্রতীক পছন্দের শেষ দিন কমিশনের সাথে আলোচনা শেষে গণমাধ্যমকে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা ইসির আচরণ আর কার্যক্রম দেখে এমন সন্দেহ প্রকাশ করেছে দলটি। এর আগে সকাল 11টায় 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে ইসি সচিবের সাথে। আলোচনা শেষে ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন স্বচ্ছ প্রতিনিধিত্বমূলক নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা নেই এই কমিশনের। তার আরও অভিযোগ, যে দল বা যে প্রতিষ্ঠান কমিশনারদের নিয়োগ দিয়েছে তাদের মুখপাত্র হিসেবেই কাজ করছে নির্বাচন কমিশন। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মতো পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন এনসিপির পছন্দের প্রতীক শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক স্বৈরতন্ত্র তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন আগুন, কার্গো, ডুবিসহ নানা ঘটনা ঘটছে। যখন সরকার জাতীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তখন ফেব্রুয়ারিতে বিশ্বাসযোগ্য সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন নাসিরউদ্দিন। ইনস্টিটিউশনাল অটোক্রেসি তৈরি করেছে এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করেছি কেন দিবেন না, এটার আইনগত ব্যাখ্যাটা কি, তারা বলছে যে ওই আসে না যে আজকে আমার মন ভালো নেই, যে মন চাইলেও না দিলাম না, এই টাইপের একটা, যে ওনারা ব্যাখ্যা দিবেন না। শাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে শাপলাকে বলে কেন তারা এই ধোঁয়াশাটা সৃষ্টি করেছে, এই ধূম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। প্রতীক ইস্যুতে এনসিপির কেন এই অনড় অবস্থান, আর কমিশনের আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? আর যেটা আগের সংবাদে কিন্তু বলেছিলাম, প্রতীক নিয়ে যে অবস্থান একদমই অনড় এবং শাপলার বিকল্প তারা কোনো প্রতীক দেখছেন, হয় শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা। এখানে একটি বিষয় তারা বলছেন যে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে যে প্রতীক দিয়েছিল সেই প্রতীকগুলো কোনো নির্দিষ্ট আইনে কিন্তু দেওয়া হয়নি, যে এই কারণে এই আইনের এই ধারা ব্যবহার করে হচ্ছে এই দলগুলোকে প্রতীক দেওয়া হয়েছে। সুতরাং এরকম একটি ব্যাখ্যা চেয়েছে যে ধানের শীষ তারাসহ যতগুলো দলগুলোকে প্রতীক দেওয়া হয়েছিল সেই বিষয়ে যেন একটি ব্যাখ্যা দেওয়া হয়। আরেকটি বিষয় হচ্ছে যে শাপলাকে যদি প্রতীক হিসেবে দেওয়া হয়, সাধারণত আইনে বা সংবিধানে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই যে শাপলার প্রতীকটা কোনো দল ব্যবহার করতে পারবে না বা কেউ ব্যবহার করতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশনের কিন্তু সেই সক্ষমতাটা আছে যে প্রতীক অন্তর্ভুক্ত করার অথবা কোনো প্রতীক বাদ দেওয়ার। সুতরাং নির্বাচন কমিশন যদি চায়, এখন 115টি যে তালিকা আছে আইনিভাবে কিন্তু কোনো বাধা নেই। নির্বাচন কমিশন চাইলে সেই শাপলার প্রতীককে এনলিস্ট অর্থাৎ অন্তর্ভুক্ত করতে পারবে 115টির তালিকা এবং সংশোধন করে আবার যদি আইন মন্ত্রণালয়ে পাঠায় সেই ভেটিংয়ের জন্য, আইন মন্ত্রণালয়ে ভেটিং দিলে সেই শাপলা প্রতীকটি কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন কিন্তু শাপলা দিতে হবে। সুতরাং আইনি বাধার কথা যদি বলে, আইনি কোনো বাধা কিন্তু নেই। এখন শাপলাকে সাধারণত ক্ষমতার প্রতীক হিসেবে ধরা হয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, জাতীয় পরিচয়পত্র সব বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। সুতরাং ইলেকশন কমিশনের যে বক্তব্য সেটি হচ্ছে যে সুতরাং এইটি দেওয়া হলে এটি সাধারণ জনগণের মনস্তাত্ত্বিক জায়গায় হচ্ছে হয়তো প্রভাব ফেলতে পারে, এই কারণটি কথা চিন্তা করে কিন্তু তারা ঝেলে, কিন্তু আইনিগতভাবে কিন্তু কোনো বাধা নেই। বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের কাছে নয়, শুধু আইনের কাছে জবাবদিহি করবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।
পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলে জানান আনোয়ারুল ইসলাম। আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যেই মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সঙ্গে সত্যিকারের জুলাই যোদ্ধারা জড়িত থাকতে পারে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন, জুলাই যোদ্ধাদের নামে ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকে এবং আওয়ামী ফ্যাসিবাদীরা অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানের সঙ্গে ব্যক্তি ও সংগঠনকে সম্মানিত করার চেষ্টা করা হয়েছে। ক্ষমা চাওয়ার বিষয়ে নাহিদ ইসলামের বক্তব্যকে স্বাগত জানিয়ে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ভূমিকা জাতীয় জীবনের শক্তি। যে কোনো বিষয়ে বক্তব্যে সকলকে সতর্ক থাকার কথা বলেন তিনি। এ সময় বিএনপির বক্তব্য কাটিং করে বিভিন্ন অপব্যাখ্যা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো জুলাই যোদ্ধা, সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। জুলাই সনদে ভালো কথা থাকলেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবে আবারও স্বৈরাচার সৃষ্টি হতে পারে, এমনটা ভাবছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দলগুলোর কার্যকর অঙ্গীকার আদায়ে অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন অনেকটাই ব্যর্থ মনে করেন তারা। বলছেন, সনদ স্বাক্ষর অনুষ্ঠানই এর বড় প্রমাণ। একই বিষয়ে চূড়ান্ত খসড়া এবং স্বাক্ষরিত সনদে দ্বিমুখী অবস্থানের সমালোচনা করেছেন তারা। আলমগীর স্বপনের রিপোর্ট। অনিশ্চয়তা, উৎকণ্ঠা, হামলা, সংঘর্ষের পথ পেরিয়ে স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদ। তবে সংলাপে অংশ নেয়া ৩৩ দলের মধ্যে সনদে স্বাক্ষর করেছে ২৪টি। সনদে বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকায় অনুষ্ঠানে যায়নি গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের দল এনসিপি। স্বাধীনতার ঘোষণাপত্র সনদে না থাকায় বামপন্থী ৪ দলও যায়নি অনুষ্ঠানে। এমন বিভেদের মাঝে সনদ স্বাক্ষরিত হলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একে বাংলাদেশের নবজন্ম হিসেবে দেখছেন। এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদিও তা নতুন বাংলাদেশ গড়ার কার্যক্রমকে কতটা এগিয়ে নেবে এ নিয়ে প্রশ্ন আছে সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিকের। ভালো কথা লিখলে যদি দেশ ভালো হয়ে যেত, তো দুনিয়াতে কোনো খারাপ দেশ থাকতো না। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, সংবিধান বিশেষজ্ঞরা এসে রাশিয়ান রিপাবলিকের নতুন সংবিধান রচনায় সাহায্য করলো। তারা খুব সুন্দর সংবিধান পাশ করলো 1993 সালে। তো এখন 30 বছর পরে ওই সংবিধানের ফলাফল কি? পুতিন। খসড়া ও স্বাক্ষরিত সনদে একই বিষয়ে দুই অবস্থানের সমালোচনাও করেছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন তুলেছেন ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ঘোষণাপত্র প্রথমে না রাখা নিয়ে। বলা আছে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে উচ্চ কক্ষের 2/3 মেজরিটি লাগবে, কিন্তু এই জুলাই সনদে কিন্তু ওনারা সবাই এগ্রি করছেন হচ্ছে সিম্পল মেজরিটি। তো ওনারা যখন লিখছেন তখন এই 2/3 আর সিম্পল এই চেঞ্জটাও কিন্তু করেন। জুলাই সনদে বলা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার কথা বলা আছে, তার ভিত্তিতে আমরা রাষ্ট্র তৈরি করব। আপনি এই কথা বলছেন, আবার 150-এর 2-এ 7ম তফসিলে যে মুজিবনগর ঘোষণাপত্র ছিল সেটাকে আপনি বাদ দেওয়ার কথা বলছেন। তো দুটি জিনিস তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। জুলাই সনদটা কি সংবিধানের উপরে হবে? ওইটাই যদি হয় তাহলে তো আর সংবিধানের জায়গায় থাকবে না। এইটা ৭১ আর ২৪ করে মুখোমুখি দাঁড় করালে দেশটার আগামী ভবিষ্যৎ খুবই অস্থিতিশীল। তবে সমালোচনা সত্ত্বেও শীর্ষ দলগুলোর এক হয়ে সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন, সব দলকে যৌক্তিকভাবে ঐক্যমতে আসতে হবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। যে আগামী সংসদ যেটা নির্বাচিত হয়ে আসবে তার 2টা ভূমিকা থাকবে। সো লেটস সে প্রথম 60 ডেজ বা 90 ডেজ সে গণপরিষদের ভূমিকা পালন করবে, এই একই সময়ে সে সরকারের ভূমিকাও পালন করবে। যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক পাওয়ার দিই, যদি এটা গণপরিষদের মতো বা সাময়িক গণপরিষদের মতো একটা
ভূমিকা পালন করে এই জিনিসগুলোকে সে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে ভবিষ্যতে কোর্টে এটাকে চ্যালেঞ্জ করা উইল বিকাম এক্সট্রিমলি ডিফিকাল্ট। গণভোট সারা দুনিয়াতে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে হয়। প্রথমে নির্বাচিত প্রতিনিধিরা একটা পক্ষে ভোট দিল, তারপরে কিছু। তা আমাদের ওইটা সব মানে দুনিয়ার প্রচলিত সব রীতিনীতির বিপক্ষে গিয়ে যদি একটা আমরা উদ্ভট আইন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা করি, তাহলে এর তো খেসারত আমাদের আরও 20-25 বছর ধরে দিতে হবে। সনদ বাস্তবায়ন নিয়ে সামনে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। দেশে অস্থিতিশীলতাটা বাড়বে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিউপির শিক্ষার্থীরা। আমরা এ বিষয়ে জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেবেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে, কি বলছেন তারা, একটু বিস্তারিত জানতে চাই। প্রায় 30 মিনিটের মতো মিরপুর 10 মোড়টি অবরোধ করে রেখেছিলেন বিউপির শিক্ষার্থীরা, এবং তারা এর ফলে কিন্তু প্রায় মিরপুর 10-এর সব জায়গায় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। মাত্রই তারা এই অবস্থানটি তারা উঠিয়ে নিয়েছেন এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং আবারও যান চলাচল স্বাভাবিক হওয়া শুরু করেছে। তবে সকাল 11টা থেকে মিরপুর 12 বাস স্ট্যান্ডে তারা প্রথম মিছিল নিয়ে এসে সেটি অবরোধ করেন এবং এক পাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে তারা 1 ঘন্টার মতো অবস্থান করে তারা মিছিল নিয়ে আসেন মিরপুর 10 এই মোড়ে, এবং সেখানে এসে তারা যে মূল দাবিটি করেছেন সেই দাবিটি হচ্ছে যে তাদের যে সহপাঠীকে ধর্ষণ করা হয়েছে সাভারে, সেখানে তারা সেই ধর্ষণকারীকে দ্রুত গ্রেফতার এবং তাদের বিচার তারা দাবি করেছেন। পাশাপাশি ধর্ষকের সহযোগী যারা ছিলেন তাদেরকেও দ্রুত গ্রেফতার এবং তাদের বিচার দাবি করেছেন। পাশাপাশি তারা আরেকটি দাবি করেছেন, সেটি হচ্ছে ক্যাম্পাসে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, এবং যারা ক্যাম্পাসের বাইরে দূরবর্তী এলাকায় থাকেন তারা যেন ক্যাম্পাস থেকে সেই বাসস্থান থেকে নিরাপদে ক্যাম্পাসে আসতে পারেন সেটি নিশ্চিত করা, অর্থাৎ নিরাপদ যানবাহনের ব্যবস্থা করা। পাশাপাশি সামগ্রিকভাবে সারা দেশের নারীদের উপর ধর্ষণ, সহিংসতা সহ নানা ধরনের যে অন্যায় হচ্ছে সেগুলো নিরসন করা এবং দোষীদের গ্রেফতার এবং বিচারের দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন যে এই সরকারের আমলে তাদের যে ন্যায় বিচার পাওয়ার যে একটি সুযোগ তৈরি হয়েছিল সেটি যেন কোনোভাবেই নষ্ট না করা হয় এবং সেটি যেন শিক্ষার্থীদের জন্য সহ সারা দেশের নাগরিকদের জন্য নিশ্চিত করা হয়, যেন এদেশের সকল নারী তার কর্মস্থলে, তার বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, ক্যাম্পাসে এবং বিশেষত সড়কে তারা যেন খুব নিরাপদে থাকতে পারে। ধন্যবাদ শাকিল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের আগুনের ঘটনা নিয়ে ব্রিফ করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও, কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে। তো আমাদের আগ্রহের কমতি ছিল না, আমাদের প্রচেষ্টার কমতি ছিল না। এরপরেও জাতি সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের প্রচেষ্টা রয়েছে আপনাদের পরামর্শ নিয়ে। আমরা যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমরা সকল অংশীজনের সাথে। অনেক সময় কাজ করতে দেওয়া হয়নি অনুমতির কারণে। আপনি কি আমার স্টেটমেন্টটা শেষ করতে দিবেন? ওকে, ফাইন, এবার প্রশ্ন করুন। স্যার, ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় কাজ করতে দেওয়া হয়নি। আমরা বহু প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি, বিশেষ করে সিএনএফ এজেন্ট যারা, তারা বলছে এই ধরনের কিছু জিনিস না পেয়ে দীর্ঘক্ষণ এখানে 1.5 ঘন্টা আটকে ছিল। কথাটা সত্য না, দীর্ঘ সময় আটকে ছিল, মানে 1.5 ঘন্টা আটকে থাকলে। আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে, এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইমিডিয়েটলি তারা আসতে পেরেছে। আচ্ছা, ভেতরে যাদের দায়িত্ব ছিল অগ্নি নির্বাপনের জন্য তারা কি আসলে কাজ করতে পেরেছে? ছোট আগুন থেকে পরবর্তীতে এত বড়। আপনারা জানেন, allow me to answer your question please. আপনারা জানেন এটা একটা কেপিআই, এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে, আগুন লাগার 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি। প্রথম সিভিল এভিয়েশনের within 30 seconds, I'm sorry, I'm correcting my statement because Chairman Civil Aviation is here.
30 সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে। সো এরপরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নেব। গত কয়েকদিন ধরে দেশের যে সম্প্রতি সময় যেভাবে দেশের একটি জায়গায় আগুন লাগছে সেটা জনমতে কিছুটা শঙ্কা তৈরি করেছে, সেই বিষয়ে আসলে কিছু বলার আছে কিনা? এটা সামগ্রিকভাবে আমার ধারণা আপনারা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানতে পারবেন। আমরা আমাদের সংশ্লিষ্ট যে দুর্ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কোনো কিছু উড়িয়ে দিব না, সকল কিছুকেই আমলে নেব। এটা কি দর্শক, বেসামরিক বিমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ব্রিফ করছিলেন, আমরা সেখানে ছিলাম সরাসরি। চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন সিএনএফ এজেন্টরা। সকাল 9টা থেকে শুরু করে কর্মসূচি পালন করছেন তারা। পণ্য শুল্কায়ন কার্যক্রমে অংশ নিচ্ছে না। শনিবার পোর্ট ইউজার্স ফোরামের প্রতিবাদ সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সহকর্মী শহীদুল সুমন আমাদের সাথে যোগ দিচ্ছেন। সুমন, এখন বন্দর পরিস্থিতির কি অবস্থা দেখছেন? কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা? লোপা, দুপুর একটাই সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যে কর্মবিরতি সেটি শেষ হয়েছে। তারা 4 ঘন্টা কর্মবিরতি পালন করার কথা জানিয়েছে প্রতিদিন। তবে 12টা থেকে বন্দর কর্তৃপক্ষের সাথে একটি বন্দর ব্যবহারকারীদের বৈঠক শুরু হয়েছে এবং সেটি এখনো পর্যন্ত চলছে। আমরা প্রত্যাশা করছি সেই বৈঠক থেকে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে এবং যারা নানা ধরনের কর্মবিরতি পালন করছে তারাও তাদের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবে। এখান থেকে কোনো ধরনের তারা যদি তাদের যে চাহিদা মতো যে বার্তা সেটি যদি তারা পায়। সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ছাড়াও কিন্তু গতকাল থেকে আরও একটি কর্মবিরতি চলছে, সেটি হচ্ছে যে প্রাইম মুভার ট্রেলার অ্যাসোসিয়েশন। তারা বন্দরে কোনো ধরনের ভারী পণ্য, কোনো ধরনের পরিবহন তারা প্রবেশ করছে না এবং ভিতর থেকে কোনো পণ্য নিয়েও বের হচ্ছে না। তাদের যে কর্মসূচি সেটি যতক্ষণ পর্যন্ত যে বন্দরের বর্ধিত ট্যারিফ এবং তাদের যে ঢুকার গেট পাস সেটি যতক্ষণ পর্যন্ত কমবে না ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। যে বর্ধিত ট্যারিফ বৃদ্ধি হয়েছে সেটি নিয়ে কিন্তু প্রথম থেকেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে আসছিলেন। তারা বলছেন যে এই যে ট্যারিফ, বর্ধিত ট্যারিফ সেটি বৃদ্ধি হলে তারা যেমন ক্ষতিগ্রস্ত হবে সেমনি কিন্তু এটি যারা একেবারেই জনসাধারণ রয়েছেন, যারা জনগণ রয়েছে, দেশের জনগণ, তাদের উপর এটি বর্তাবে। তার কারণ হিসেবে তারা বলছেন যে খাদ্যপণ্যগুলো তারা বাইরে থেকে নিয়ে আসেন দেশে, সেগুলো যখন তাদের খরচটি বৃদ্ধি পাবে তখন কিন্তু সেটি বাজার মূল্য কিন্তু বেড়ে যাবে। ফলে যারা নিম্ন আয় রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী পাবেন। এখন প্রায় ঘন্টা খানিক ধরে সেই বৈঠকটি আসলে চলছে এবং সেটি আরো কিছুক্ষণ চলবে আমরা যতটুকু ভিতর থেকে খবর পেয়েছি। সব মিলিয়ে সেই মিটিংটি শেষ হওয়ার পর ভিতর থেকে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলো জানার পর লোপা আমরা বুঝতে পারবো আসলে বন্দরের যে কর্মসূচি কিংবা বন্দর কেন্দ্রিক যে জটিলতা তৈরি হচ্ছে সেটি আসলে কোন দিকে যাচ্ছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে বৈঠক সেটি এখনো পর্যন্ত চলছে। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 5% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে 8ম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। নতুন কর্মসূচি হিসেবে আজ শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা। বাড়ি ভাড়া 20%, মেডিকেল ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75% বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা। আন্দোলনকারীরা বলেন, এসব শুধু শিক্ষকদের দাবি নয়, এটি দেশের শিক্ষার মান রক্ষা ও সমতা প্রতিষ্ঠার পূর্বশর্ত। সরকার চাইলে আজই এই সংকটের অবসান ঘটাতে পারে। বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না। তাই ক্ষোভ ও প্রতীকী প্রতিবাদ জানাতেই এই ভুখা মিছিলের কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী, আমরা তার কাছে যাচ্ছি। ঐশী, শিক্ষকদের পরবর্তী কর্মসূচি কখন নাগাদ শুরু হবে একটু জানতে চাই।
লোপা বেলা 12টার দিকে আসলে শিক্ষকরা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিলেন, তবে সেটি প্রজ্ঞাপন জারির আগে 5% বাড়ি ভাড়া বাড়িয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সকালে, তারপর সেই কর্মসূচিটি আপাতত প্রত্যাহার করা হচ্ছে। এবং এর পরে আসলে ঠিক তারা কখন নাগাদ শিক্ষা ভবনের অভিমুখে যাত্রা করবেন বা তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি আসলে কিছুক্ষণ পর তারা জানতে পারবেন বা তাদের জানানো হবে। কারণ যেই আন্দোলনরত যে শিক্ষকরা আছেন তাদের আসলে এখন সিদ্ধান্ত তারা নিচ্ছেন যে পরবর্তী কর্মসূচি কী হবে সেটির ব্যাপারে। তবে তারা কিন্তু বলছেন যে এই যে 5% যেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি কিন্তু তারা একদমই প্রত্যাহার করছেন। বলছেন যে এই প্রজ্ঞাপনের মাধ্যমে আসলে শিক্ষকদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। তারা বলছেন যে এই বাজারে আসলে মূল বেতনের 5% বাড়ি ভাড়া অর্থাৎ সর্বনিম্ন 2000 টাকা যেটি করা হয়েছে সেটি আসলে এই বাজারে একটি অবাস্তব চিন্তা। এবং তারা বলছেন যে যেই আরও যে দুটি দাবি তাদের ছিল, একটি হচ্ছে উৎসব ভাতা 75% করা, একই সঙ্গে চিকিৎসা ভাতা 1500 টাকা বাড়ানো, সেই বিষয়েও আসলে সরকার তেমন কোনো আশ্বাস এখনও পর্যন্ত দেয়নি। এরই মধ্যে যারা আন্দোলনরত শিক্ষক আছেন তাদের মধ্যে 2 জন কিন্তু অসুস্থ হয়ে গিয়েছেন। লোপা, আপনি জানেন যে গত প্রায় 8 দিন ধরে তারা শিক্ষকরা কিন্তু বিভিন্ন জেলা থেকে এসে এখানে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে প্রজ্ঞাপন তাদের দাবি অনুযায়ী না জারি করার হলে তারা এখান থেকে সরবেন না। এর মধ্যে 2 জন শিক্ষক। ঐশী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিকৃত দেহাবশেষ, ক্ষয়ে যাওয়া হাড়গোড় দেখে মৃত স্বজনকে শনাক্ত করছেন ফিলিস্তিনিরা। যুদ্ধ বিধ্বস্ত গাজার হাসপাতালে নেই ডিএনএ টেস্ট কিংবা উন্নত কোনো প্রযুক্তি ব্যবহারের সুযোগ। অঙ্গ প্রত্যঙ্গ, জামা কাপড়ের টুকরো দেখে আপনজনকে খুঁজে বের করার চেষ্টা করছেন হতভাগ্য ফিলিস্তিনিরা। মরদেহ বলতে অবশিষ্ট কেবল দেহাবশেষ, ছিন্ন বিচ্ছিন্ন হাড়গোড়, সেটুকু ফিরে পেতেই শত শত ফিলিস্তিনির হাহাকার। দাফনের জন্য স্বজনের শরীরের একটি টুকরো অন্তত চায় অসহায় মানুষগুলো। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী এ পর্যন্ত 135 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। তাদেরই পরিচয় জানতে চলছে শনাক্তকরণ। নিহতদের মধ্যে হারানো স্বজনকে খুঁজতে হাসপাতালে ভিড় মানুষের। দেয়ালে ঝুলানো বড় টিভি স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক দেহাবশেষ, অঙ্গপ্রত্যঙ্গ, জামা কাপড়ের টুকরো। বিচ্ছিন্ন এসব চিহ্ন দেখে প্রিয়জনকে শনাক্ত করছে কেউ কেউ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে ছবিগুলো। স্ক্রিনে ভরসা নেই সবার, অনেকে আবার একটি একটি করে দেহাবশেষ বা অঙ্গপ্রত্যঙ্গের টুকরো যাচাই করে যাচ্ছেন। এখানে নাকি শহীদদের মরদেহ রাখা হয়েছে। আমি আমার ছেলেকে খুঁজতে এসেছি, ও বেঁচে আছে কিনা জানি না। মৃত্যু হলে আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করুক। মরদেহ শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা কিংবা অন্য কোনো প্রযুক্তি নেই ইসরায়েলি হামলায় বিপর্যস্ত হাসপাতালে। বেশিরভাগ লাশেরই হাত পা বাঁধা, গভীর আঘাতে ক্ষত বিক্ষত শরীর দেখে মানুষ হিসেবে চেনাই দেয়। সবগুলো লাশের মুখ এমনভাবে বিকৃত হয়ে গেছে যে চেহারা দেখে চেনার উপায় নেই। নিখোঁজ হওয়ার সময়ের পরনের কাপড় আর শরীরের চিহ্ন দেখে বাবাকে খুঁজে বের করেছি। মরদেহগুলোর হাত পা বাঁধা, শরীরে আঘাতের চিহ্ন, মাথায় ও বুকে গুলিতে প্রাণ হারানো অনেকগুলো কেস পেয়েছি আমরা। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলের ফেরত দেওয়া 135 মরদেহের সবগুলো ফিলিস্তিনিদের কিনা তা নিয়েও সন্দেহান গাজা কর্তৃপক্ষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।